নমস্কার বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা হিউম্যান ফিজিওলজির আরেকটি পার্ট সম্পর্কে জানবো। হিউম্যান ফিজিওলজি বা রিপ্রোডাক্টিভ ফিজিওলজি বা ফিমেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজির আরেকটি অংশ, যা হলো মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। সেই রজচক্র সম্পর্কে জানবো। শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটি দেখো। শেষ পর্যন্ত দেখলে আশা করি রজচক্র সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা আশা করি পরিষ্কার হবে প্রত্যেকের। তাহলে রিপ্রোডাক্টিভ সাইকেলের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র, একে বাংলায় বলা হয় রজচক্র। রজচক্র এখন বিষয় হচ্ছে রজচক্র কাকে বলা হয়। প্রতি 28 প্লাস মাইনাস 4, অর্থাৎ সাইকেলটা 28 দিন হতে পারে। 28 থেকে 4 বিয়োগ যদি দেওয়া হয় 24 দিন হতে পারে। 28 সঙ্গে 4 যদি যোগ করে 32 দিন হতে পারে। তাহলে 28 প্লাস মাইনাস 4 দিন অন্তর অন্তর মহিলাদের ডিম্বাশয় এবং ইউটেরাসের মধ্যে যে পর্যায়ক্রমিক পরিবর্তনগুলি সংঘটিত হয়, সেই নির্দিষ্ট পর্যায়ক্রমিক পরিবর্তনগুলিকে একত্রিতভাবে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। তাহলে 28 প্লাস মাইনাস 4 দিন অন্তর অন্তর ফিমেলদের ওভারি এবং ইউটেরাসের মধ্যে যে পর্যায়ক্রমিক পরিবর্তনগুলি সম্পন্ন হয়, সেই পর্যায়ক্রমিক পরিবর্তনগুলিকে একত্রিতভাবে রজচক্র বলা হয়। এখন ব্যাপার হচ্ছে রজচক্র শুরু কখন হয়। স্টার্ট এটা জেনারেলি 14 থেকে 17 বছর যখন বয়স হয়, অর্থাৎ পিউবার্টি যখন আসে, সেই পিউবার্টির সময় এটা শুরু হয়। তাহলে পিউবার্টি যখন থাকে বা পিউবার্টি যখন শুরু হয়, তখন এটাও শুরু হয় রজচক্র। এবং এটা চলে কতদিন? এটা চলে 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত। 40 থেকে 45 বছর বয়সের পর এটা কিন্তু সিজড হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় মেনোপজ। আর যে স্টার্ট, অর্থাৎ প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হওয়ার যে ঘটনা, তাকে বলা হয় মেনার্কি। তাহলে ফার্স্ট যেটা স্টার্ট হয়, সেই ফার্স্ট স্টার্টকে বলা হয় মেনার্কি, এবং শেষ হয়ে গেলে সেটাকে বলা হয় মেনোপজ। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলে এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলে বা এই যে রজচক্র, এটা 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত চলে। কখন বন্ধ হয়? যখন ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয় বা এমব্রায়ো এমব্রায়ো ইউটেরাসের ভিতরে অবস্থান করে, তখন শুধুমাত্র এটা বন্ধ থাকে। বাকি সময় কিন্তু এটা কন্টিনিউয়াস চলতে থাকে। তাহলে সন্তান যখন মাতৃগর্ভে প্রতিপালিত হয়, তখনই একমাত্র মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। বাকি সময় কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখন প্রতি রজচক্রে প্রায় 4 থেকে 40 ml এটা কিন্তু ব্লাড বা রক্তের ক্ষরণ হতে দেখা যায়। 4 থেকে 40 ml পর্যন্ত রক্তক্ষরণ হতে পারে, কিন্তু অবশ্যই সেটা 80 ml এর কম হবে। 80 ml এর কম হবে, তাহলে সেটা স্বাভাবিক। যদি 80 ml এর বেশি হয়ে যায়, যদি রজচক্রের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ফ্লো বা ব্লিডিং এর পরিমাণ 80 ml এর বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অস্বাভাবিক প্রকৃতির হয়ে থাকে। তাহলে এটা সাধারণত 4 থেকে 40 ml পর্যন্ত রক্তক্ষরণ হতে থাকে প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে। এরপর যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, যখন মেনস্ট্রুয়াল সাইকেল সম্পন্ন হয় বা চক্রগুলি যখন চলে, তখন দুই প্রকারের চক্র ছন্দবদ্ধভাবে ঘটতে থাকে। একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, অর্থাৎ ওভারির মধ্যে কিছু পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এক হচ্ছে ইউটেরাইন সাইকেল বা ইউটেরাসের মধ্যে কিছু পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে ওভারিয়ান সাইকেল এবং ইউটেরাইন সাইকেল দুটো একসাথে চলে মেনস্ট্রুয়াল সাইকেল। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু হরমোন আছে, যে হরমোনগুলো সম্পূর্ণভাবে এই মেনস্ট্রুয়াল সাইকেলকে নিয়ন্ত্রণ করে থাকে। সেই হরমোনগুলো কি না, প্রথম নম্বর হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH। তাহলে FSH, LH, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোনগুলো জেনারেলি প্রধান ভূমিকা পালন করে থাকে। আমি প্রথম থেকে বলছি, প্রথমে চলে যাচ্ছি ওভারিয়ান সাইকেল বলার আগে বলে রাখছি, এই যে টোটাল যে মেনস্ট্রুয়াল সাইকেল সাধারণত 1, 2, 3, 4টি ফেজ বা 4টি দশায় বিভক্ত। অর্থাৎ টোটাল রজস্রাবীয় দশার 4টি দশার মধ্যে বিভক্ত। কি মেনস্ট্রুয়াল ফেজ আর ব্লিডিং ফেজ, অর্থাৎ রজস্রাবীয় দশা বাংলা যদি বলা হয়, এটা হচ্ছে রজস্রাবীয় দশা। আমি বাংলাগুলো এখানে লিখে দিচ্ছি। রজস্রাবীয় দশা, ফলিকুলার ফেজ বা প্রলিফেরেটিভ ফেজ, এটাকে ফলিকুলার ফেজে বলা হয়। অর্থাৎ দ্বিতীয় দশা হচ্ছে ফলিকুলার দশা। তৃতীয় নম্বর দশা কি? তৃতীয় নম্বর দশা হচ্ছে ওভুলেটরি ফেজ বা এটাকে বলা হয় ডিম্ব নিঃসরণকারী দশা। ডিম্ব নিঃসরণ দশা।
তাহলে ডিম্ব নিঃসরণ দশা। এবং 4 নম্বর হচ্ছে প্রিমেস্ট্রুয়াল ফেজ বা প্রাক রজস্রাবীয় দশা, প্রাক রজস্রাবীয় দশা। তাহলে কোটা দশায় বিভক্ত? 4টা দশায়, রজস্রাবী দশা বা মেস্ট্রুয়াল ফেজ বা এটার একটা নাম আছে ব্লিডিং ফেজ, ফলিকুলার দশা বা এটার আরেকটা নাম হচ্ছে পলিফেরেটিভ ফেজ, ডিম্ব নিঃসরণকারী দশা বা ওভুলেটরি ফেজ, আর প্রাক রজস্রাবী দশা বা প্রিমেস্ট্রুয়াল ফেজ। রজস্রাবী দশার স্থায়িত্ব কতদিন? এর স্থায়িত্ব জেনারেলি 1 থেকে 4 দিন পর্যন্ত হয়, গড়ে 1 থেকে 4 দিন হয়, অর্থাৎ গড়ের প্রত্যেকে 4 দিন হয়ে থাকে। তাহলে রজস্রাবী দশার হচ্ছে 4 দিন, 1 থেকে 4, শুরু 1 থেকে 4 পর্যন্ত চলে। ফলিকুলার দশার এর বিস্তৃতি হচ্ছে 4 থেকে 14 দিন পর্যন্ত, প্রায় 4 থেকে 14 দিন, অর্থাৎ ব্লিডিং ফেজ কমপ্লিট হওয়ার পর থেকে 4 থেকে 14 দিন হচ্ছে ফলিকুলার ফেজের এর স্টেবিলিটি। নেক্সট হচ্ছে ডিম্ব নিঃসরণ দশা, এটার অবস্থান হচ্ছে 14 থেকে 17 দিন। ওভুলেটরি ফেজের যে ডিউরেশন বা তার যে স্থায়িত্বকাল তা হচ্ছে 4 থেকে 14 থেকে 17 দিন। এবং প্রাক রজস্রাবী দশা হচ্ছে 17 দিনের পর থেকে নেক্সট মেস্ট্রুয়াল ফ্লো তৈরি হওয়ার আগে পর্যন্ত, হচ্ছে অর্থাৎ 17 থেকে প্রায় 28 দিন পর্যন্ত স্থায়িত্ব লক্ষ্য করা যায়। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা দশার স্থায়িত্বকালগুলো বলছি, এগুলো প্রত্যেকটা গড়ে করা আছে, অ্যাভারেজ করে করা আছে প্রত্যেকটা। এবারে চলে যাচ্ছি মেস্ট্রুয়াল ফেজ অর ব্লিডিং ফেজ বা রজস্রাবীয় দশা। ওভারিয়ান কি পরিবর্তন ঘটে আর ইউটেরাইন কি পরিবর্তন লক্ষ্য করা যায়? রজস্রাবীয় দশায় যে পরিবর্তন লক্ষ্য করা যায়, এই সময় রজস্রাবী দশায় যখন শুরু হয় তখন ওভারির পরিবর্তন কি হয় আর ইউটেরাসের পরিবর্তন কী হতো? আমি ওভারির পরিবর্তনগুলো বলছি। প্রথম যেটা ওভারির পরিবর্তন হয়, কারণ এই সময় কর্পাস লিউটিয়াম, কারণ যেহেতু মেস্ট্রুয়াল ব্লিডিং ফেজ চলছে, তাহলে কর্পাস লিউটিয়াম এই সময় নষ্ট হয়ে যায়, এই সময় কর্পাস লিউটিয়াম সম্পূর্ণভাবে নষ্ট হয়। তাহলে কর্পাস লিউটিয়াম নষ্ট হয়, আর থাকে না, কর্পাস লিউটিয়াম নষ্ট হয়। আর কি হয় না, প্রাইমোডিয়াল ফলিকল যেগুলো আছে, সেই প্রাইমোডিয়াল ফলিকলগুলি বৃদ্ধি প্রাপ্তির জন্য বা বৃদ্ধির জন্য তৈরি হয়। কার প্রভাবে? অগ্রপিটুটারি হাইপোথ্যালামাস খরিত যে হরমোন জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যা প্রভাব বিস্তার করা এফএসএইচ উপর, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কার উপর ক্রিয়া করে? ওভারির উপর ক্রিয়া করে। তাহলে হাইপোথ্যালামাস খরিত জিএনআরএইচ গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটের উপর প্রভাব বিস্তার করে। যে এফএসএইচ হরমোনের প্রভাবে প্রাইমোডিয়াল যে ফলিকলগুলো আছে, সেই প্রাইমোডিয়াল ফলিকলগুলো বৃদ্ধি পেতে শুরু করে বা বৃদ্ধি পাওয়ার জন্য প্রস্তুত হয় মেস্ট্রুয়াল ফেজে। ঠিক আছে, এটা হলো ওভারিয়ান সাইকেল। ইউটেরাসের ক্ষেত্রে কী পরিবর্তন হয়? এই সময় ইউটেরাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে তা হলো, ইউটেরাসের গুরুত্বপূর্ণ ঘটনা, কর্পাস লিউটিয়াম নষ্ট হয়। তাহলে যেহেতু কর্পাস লিউটিয়াম নষ্ট হয়, তাহলে প্রজেস্টেরন হরমোন খরিত হয় না, তাহলে প্রজেস্টেরন খরিত হয় না, এখান থেকে প্রজেস্টের কোনো খরিত হয় না। ফলে কী হয়? জরায়ের যে এন্ডোমেট্রিয়াম, সে এন্ডোমেট্রিয়ামে কী হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রোস্টাগ্ল্যান্ডিন এখান থেকে খরিত হতে শুরু করে। প্রোস্টাগ্ল্যান্ডিন খরিত হওয়ার পরে কী হয়? এখানে যে বাইরের যে লেয়ারগুলি আছে, অর্থাৎ ইউটেরাসের যে বাইরের লেয়ার, ইউটেরাসের বাইরে দুটো আছে, একটা হচ্ছে স্ট্রাটাম কম্প্যাক্টাম, একটা স্ট্রাটাম স্পঞ্জিওসাম। তাহলে ইউটেরাসের দুটো লেয়ার আমি লিখে দিচ্ছি, স্ট্রাটাম কম্প্যাক্টাম, অর্থাৎ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম যে বাইরের লেয়ার, স্ট্রাটাম কম্প্যাক্টাম, এবং স্ট্রাটাম স্পঞ্জিওসাম। স্ট্রাটাম কম্প্যাক্টাম, স্ট্রাটাম স্পঞ্জিওসাম কী হয়? সংকুচিত হয়, এবং সংকুচিত হওয়ার ফলে কী হয়? এখানে সংকুচিত হওয়ার ফলে কী হয়? রক্তশূন্যতা বা ইসচেমিক কন্ডিশনের সৃষ্টি হয়। ফলে কী হয়? এন্ডোমেট্রিয়ামের বাইরের যে দুই লেয়ারের নাম বললো, সেই দুই লেয়ার সেলগুলি বিচ্ছিন্ন হতে আরম্ভ করে এবং ডেড সেলে পরিণত হয়, এবং তারা আস্তে আস্তে সেখান থেকে এন্ডোমেট্রিয়াম থেকে খসে পড়ে। অর্থাৎ এই যে লেয়ারটা যে ডট করে খসে পড়ার সাথে সাথে যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলের বাইরের যে স্তর, সে বাইরের স্তর উন্মুক্ত হয়ে যায়। ফলে এন্ডোমেট্রিয়ামের স্তর তৎসহ এখানে ব্লাড মেস্ট্রুয়াল ফ্লুইড আকারে বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা হলো ইউটেরাসের পর্যায়ক্রমিক ঘটনা। নেক্সট চলে যাচ্ছি ফলিকুলার ফেজে একই রকম। ওভারির ক্ষেত্রে যে ঘটনা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে না, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ, তার থেকে পিউটারি খরিত হয় এফএসএইচ, এর প্রভাবে প্রাইমোডিয়াল ফলিকলগুলোর গ্রোথ হয়, কিন্তু তার মধ্যে অনেকগুলির গ্রোথ হয়। ষষ্ঠ দিনে গ্রোথ সবাই ম্যাক্সিমামের বন্ধ হয়ে যায়।
একটির গ্রোথ কন্টিনিউয়াস চলে, একটির গ্রোথ কন্টিনিউয়াস চলে। যেটি গ্রোথ কন্টিনিউয়াস চলে সেটি কি হয়, তার বাইরের গ্র্যানুলোসা সেল, দেখো এখানে গ্র্যানুলোসা সেলের বৃদ্ধি ঘটেছে, প্রচুর পরিমাণে গ্র্যানুলোসা সেলের বৃদ্ধি ঘটেছে, অ্যান্টামের সৃষ্টি হয়েছে। গ্র্যানুলোসা সেলের বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে গ্র্যানুলোসা সেল তৈরি হয় কার বাইরে, ওভামের বাইরে, তাহলে উসাইডের বাইরে। তা গ্র্যানুলোসা সেল যখন তৈরি হয়, গ্র্যানুলোসা সেল থেকে যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন। এখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। কোথা থেকে? গ্র্যানুলোসা সেল থেকে ইস্ট্রোজেন হরমোনগুলো খরিত হয়। গ্র্যানুলোসা সেল এবং তার থিকা স্তর, গ্র্যানুলোসা সেল থাকে তার সাথে থিকা কোষ। গ্র্যানুলোসা সেল তার বাইরে থিকা কোষগুলো, অর্থাৎ থিকা যে ইন্টারনা, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, এবং ফলিকুলার ফেজে কি হয়, অ্যান্টাম তৈরি হয়, অ্যান্টাম ফরমেশন ঘটে, অর্থাৎ ফলিকুলার দশায় গ্রাফিয়ান ফলিকুলার যে বৃদ্ধি পাওয়ার ঘটনা, সেই গ্রাফিয়ান ফলিকুলার বৃদ্ধি পাওয়ার ঘটনাগুলি লক্ষ্য করা যায়। ফলিকুলার ফেজে গ্রাফিয়ান ফলিকল বৃদ্ধি হওয়ার ঘটনাটা লক্ষ্য করা যায়। এবং এই সময় প্রাইমারি যে ফলিকল, সেই প্রাইমারি ফলিকলগুলির গায়ে যে প্রাইমারি ফলিকলগুলি আছে, সেই প্রাইমারি ফলিকলগুলির যে গা আছে, সেই গায়ে এলএইচ রিসেপ্টর তৈরি হয়। এলএইচ রিসেপ্টর তৈরি হয় বা এলএইচ গ্রাহকের সৃষ্টি হয়। যে এলএইচ গ্রাহক পরবর্তীকালে লিউটিনাইজিং হরমোনের সাথে বন্ধন সৃষ্টি করে। তাহলে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ শুরু হয় কেন? যেহেতু থিকা কোষ গ্রানুলোসার সেলগুলো রূপান্তরিত থিকা কোষ সৃষ্টি করে, সেই থিকা ইন্টারনা যে সেল আছে, সেই থিকা ইন্টারনা সেল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ শুরু হয়। তাহলে এখানে এই যে নীল কালারের যে এটা আছে, এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। সরি, এখানে ইস্ট্রোজেন নয়, এটা দেখানো আছে, এটা এফএসএইচ হরমোন। এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটরি হরমোন, এখানে বেশি মাত্রায় খরিত, তাহলে এফএসএইচ হরমোনের প্রভাবে ক্ষরণ শুরু হয়। এবং এই সময় ইউটেরাসের যে পরিবর্তনগুলি সম্পন্ন হয় তা হলো, ইউটেরাসের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম গঠন হতে শুরু করে, এন্ডোমেট্রিয়াম পুরু হয়। এর যে বাইরের লেয়ার 1 থেকে 3 mm পর্যন্ত পুরু হতে পারে। এই সময় ব্লাড ভেসেল যেগুলো থাকে, ব্লাড ভেসেল গঠিত হয়। যে ব্লাড ভেসেল নীল কালার যেগুলো দেখানো হয়, ব্লাড ভেসেল গঠিত হয়, গ্রন্থির সৃষ্টি হয়। তাহলে এই সময় 1 থেকে 3 মিলিমিটার পুরু হতে থাকে ক্ষয়প্রাপ্ত এন্ডোমেট্রিয়াম, যেটা আগে ক্ষয় হয়েছিল, সেই ক্ষয়প্রাপ্ত এন্ডোমেট্রিয়াম 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত পুরু হতে থাকে। এবং এখানে কি হয়, যে ঘটনা ঘটে, এখানে ব্লাড ভেসেলের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকার গ্রন্থি, এখানে নলাকার গ্রন্থি, বিভিন্ন রকম নলাকার গ্রন্থি থাকে, সেই নলাকার গ্রন্থিগুলি এখানে সৃষ্টি হয়। এবং এই দশার যখন শেষ হয়, তখন এন্ডোমেট্রিয়াম পুরুত্ব 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ ফলিকুলার দশার শেষে এন্ডোমেট্রিয়ামের মধ্যে 3 থেকে 5 মিলিমিটার পুরুত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ এন্ডোমেট্রিয়াম 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত পুরু হয়। কখন হয়? ফলিকুলার ফেজের শেষে লক্ষ্য করা যায়। কীভাবে প্রকৃতি পারত না, এন্ডোমেট্রিয়ামের বাইরের লেয়ার তৈরি হয়, তার সাথে সাথে কি হয়, ব্লাড ভেসেলগুলো সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের গ্রন্থি সৃষ্টি হয়, যার ফলে কি হয়, এটা ধীরে ধীরে এই ইউটেরাইন যে বেড, সেই ইউটেরাইন বেড কিন্তু বৃদ্ধি পেতে আরম্ভ করে, বা পুরুত্ব অনেক পুরুত্ব বেড়ে যায়। তাহলে এটা গেল কি দশা? ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজের পরবর্তী যে ওভুলেটরি ফেজ, 14 থেকে 17 দিন পর্যন্ত থাকে। এই সময় কি হয়, যেহেতু এলএইচ, তাহলে ওভুলেটরি ফেজ। এই সময় কি হয়, আমি আগে বলেছি যে প্রাইমারি সাইডের যে ওসাইড আছে, তার বাইরে এলএইচ গ্রাহক সৃষ্টি হয়। সেই এলএইচ গ্রাহকের প্রভাবে কি হয়, এলএইচ হরমোন কিন্তু সেখানে বন্ধন হতে শুরু করে তাদের। এবং এই সময়, এই 14 থেকে 17 দিনের সময় হঠাৎ করে এলএইচের যে হরমোন ক্ষরণ, যে নীল কালারে যে দেখানো আছে, এটা এলএইচ হরমোনের যে ক্ষরণ মাত্রা, সেই ক্ষরণ মাত্রা পিক অবস্থায় পৌঁছে যায়, যাকে এলএইচ সার্জ বলা হয়। এবং এলএইচ সার্জের জন্য, এই হঠাৎ করে এলএইচের মাত্রা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য, বা এলএইচ সার্জের জন্য ওভারিয়ান যে জায়গা, এটা যদি ওভারি হয়, ওভারির বাইরে জার্মিনাল এপিথেলিয়াম, এখানে গ্রাফিয়ান ফলিকল আছে, ওভারির একটি নির্দিষ্ট জায়গায় উপবৃদ্ধি সৃষ্টি হয় এবং স্টিগমা সৃষ্টির মাধ্যমে, এখানে নির্দিষ্ট একটা ক্ষতস্থানের সৃষ্টি হয়। ওভারিটা ক্ষতস্থানের সৃষ্টি হয়, যেহেতু ক্ষতস্থানের মাধ্যমে ডিম্বাণু বাইরে বেরিয়ে আসে। এই নির্দিষ্ট ক্ষতস্থানটিকে বা ছিদ্রটিকে স্টিগমা বলা হয়। স্টিগমার মধ্য দিয়ে এটা বাইরে বেরিয়ে আসে। কে বেরিয়ে আসে? ডিম্বাণু বাইরে বেরিয়ে আসে। এবং এই ঘটনাটাকে বলা হয় কি? ওভুলেশন। এবং ওভুলেশন হওয়ার পরে এই নির্দিষ্ট ডিম্বাণু
ফিমরি দ্বারা গৃহীত হয়ে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে গিয়ে পৌঁছায়। এই সময় ইউটেরাসের সেই ধরনের ব্যাপক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, সেই সময় ব্যাপক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, অর্থাৎ ফলিকুলার ফেজে ইউটেরাসের অবস্থা যেমন ছিল এই দশার ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা লক্ষ্য করা যায়, একই রকম অবস্থা এই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে এটা গেল ওভুলেটরি ফেজ। তাহলে ওভুলেটরি ফেজে কি হয়, হঠাৎ করে এলএইচ হরমোনের মাত্রা, ক্ষরণ মাত্রা বৃহৎভাবে বৃদ্ধি পায় এবং এই নির্দিষ্ট অবস্থাকে বলা হয় কি এলএইচ সার্জ, এই ঘটনাকে বলা হয় এলএইচ সার্জ। এবং এই সময় যেহেতু পরিপূর্ণ গ্রাফিয়ান ফলিকল গঠিত হয়েছিল, তাহলে যেহেতু গ্রাফিয়ান ফলিকল গঠিত হয়েছিল তাই এক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ চতুর্দিনে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়। কেন? যেহেতু গ্রাফিয়ান ফলিকল পরিণত ক্যারিবিয়ান ফলিকলে পরিণত হয়েছে, থিক্যাল স্তর সৃষ্টি হয়েছে, সেখানে এক্সটার্নাল সৃষ্টি হয়েছে, ইন্টারনাল সৃষ্টি হয়েছে, সর্বোচ্চ পরিমাণে ইস্ট্রোজেন হরমোন এখানে ক্ষরিত হয় 14 দিনের মাথায়। তাহলে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায় এবং কার ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায়, এখানে ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায় এলএইচ হরমোনের। নেক্সট চলে যাচ্ছি ওভুলেটরি ফেজের পরবর্তী প্রিমেস্ট্রুয়াল ফেজ। প্রিমেস্ট্রুয়াল ফেজের পরবর্তীকালে কি হয় না, ওভারির ক্ষেত্রে কি হয়, যে গ্র্যানুলোসাস সেলের লেয়ারগুলি ছিল সেই গ্র্যানুলোসাস সেলের লেয়ারগুলি রূপান্তরিত হয়ে কনভার্ট হয়ে একটা নির্দিষ্ট গ্রন্থি সৃষ্টি করে, সেই গ্রন্থিকে বলা হয় কর্পাস লিউটিয়াম। তাহলে কর্পাস লিউটিয়াম নামক গ্রন্থি সৃষ্টি হয়। এখানে লিউটিন নামক ইওলোইস এক প্রকার দানা দেখা যায়, তার জন্য নামকরণ করা হয় কর্পাস লিউটিয়াম। তাহলে কর্পাস লিউটিয়াম সৃষ্টি হয় এবং কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন ক্ষরিত হয়, প্রোজেস্টেরন। অর্থাৎ এরপর 14 দিনের পর থেকে ধীরে ধীরে এই যে সবুজ কালার এটা হচ্ছে প্রোজেস্টেরন, 14 দিনের পর থেকে প্রোজেস্টেরন লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে কার লেভেল কমতে থাকে, আস্তে আস্তে ইস্ট্রোজেনের লেভেল কম হতে থাকে। একই রকমভাবে ওভারিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এলএইচের ক্ষরণ আস্তে আস্তে এবারে ফল করতে থাকে। এফএসএ যে ক্ষরণ অলরেডি ফল করে গেছে, তাহলে এলএইচের হরমোনের ক্ষরণও কি ধীরে ধীরে ফল করতে থাকে বা নিচে নামতে থাকে। তাহলে ওভারির ক্ষেত্রে কর্পাস লিউটিয়াম গঠিত হয়, যে কর্পাস লিউটিয়াম থেকে কি হয় না, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। ওভারির ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, ওভারির ক্ষেত্রে যে ঘটনা লক্ষ্য করা যায় তা হলো, ওভারির ক্ষেত্রে যে ঘটনা, ওভারি বললাম ইউটেরাসের ক্ষেত্রে, ইউটেরাসের যে ঘটনা লক্ষ্য করা যায় তা হলো এই সময় যে ব্লাড ভেসেলগুলো সেগুলো আরও বেশি স্পাইরাল আকার ধারণ করে, নলাকার আকার ধারণ করে, গ্রন্থিগুলি আরও বেশি নলাকৃতি হয় এবং কুণ্ডলকৃতি হয় এবং এই দশার শেষে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব প্রায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত অথবা সবচেয়ে বেশি তৈরি হয়। অর্থাৎ এই সময় ইমপ্ল্যান্টেশনের জন্য, অর্থাৎ মাতৃগর্ভে জরায়ুর মধ্যে ভ্রূণের রোপণ হওয়ার জন্য যে পরিবেশ থাকার দরকার, এন্ডোমেট্রিয়াম ঠিক সেই রকম পরিবেশের সৃষ্টি করে যাতে করে সহজে ভ্রূণের রোপণ পদ্ধতি কমপ্লিট হতে পারে। তাহলে সবচেয়ে বেশি পুরুত্ব লাভ করে এবং এই সময় ব্লাড ভেসেল, গ্রন্থি সমস্ত কিছুর এখানে পরিপূর্ণতা লক্ষ্য করা যায় প্রিমেস্ট্রুয়াল ফেজ আর লিউটিয়াল ফেজে। কারণ এই সময় প্রোজেস্টেরন হরমোন সর্বোচ্চ মাত্রায় ক্ষরিত হয় এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের মাত্রা ধীরে ধীরে ফল করে। একই রকমভাবে এপিএসএইচ হরমোনের মাত্রা ফল করে, এলএইচ হরমোনের ক্ষরণের মাত্রাও কিন্তু ফল করে থাকে। তাহলে বাইরের প্রাচীর এবং প্রচুর পরিমাণে নালীযুক্ত হয় এবং ইউটেরাইন বেড সিস্টেম কতদিন চলে, নেক্সট মেস্ট্রুয়াল ফেজের আগে পর্যন্ত। এবং এই সময় যদি নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে যে নির্দিষ্ট কর্পাস লিউটিয়াম সৃষ্টি হয়েছিল সেই নির্দিষ্ট কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে নষ্ট হতে লক্ষ্য করে দেখা গেছে যে 19 দিনের মাথায় কর্পাস লিউটিয়াম সর্বোচ্চভাবে পরিণত হয় এবং এটা 27 দিন পর্যন্ত স্থায়িত্ব থাকে এটা কর্পাস লিউটিয়ামের। পরবর্তীকালে যদি নিষেক বা ফার্টিলাইজেশন না ঘটে তাহলে কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে কর্পাস অ্যালবিকান্সে পরিণত করে, কর্পাস অ্যালবিকান্সে পরিণত করে এবং শেষে কর্পাস ফাইব্রোসামে পরিণত হয়, কর্পাস ফাইব্রোসামে পরিণত হয় এবং ধীরে ধীরে স্টোমার সঙ্গে এটা মিশে যায়। ফাইব্রোসাম স্টোমা, ডিম্বাশয় যে স্টোমা থাকে স্টোমার সাথে মিশে যায়, স্টোমার সাথে মিশে যায়। তাহলে হরমোনাল ক্ষেত্রে স্টোমার সাথে মিশে যায় এবং নেক্সট থেকে আবার পুনরায় 28+-4 যদি হিসাব করে ধরা যায় আবার নতুন করে একটা ডিম্বাণুর বৃদ্ধি পেতে থাকে, ইউটেরাইন ওয়াল আবার নষ্ট হয়ে বেরিয়ে যায় এবং নতুন করে আবার ইউটেরাইন সাইকেল চলতে থাকে। তাহলে ওভারিয়ান সাইকেল এবং ইউটেরাইন সাইকেল 28 দিনের অন্তর পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয় 1, 2, 3, 4টি চক্রের মধ্য দিয়ে।
তাহলে এইভাবে কিন্তু একটা মেসকুলার সাইকেল চলে, যেখানে এলএইচ, এফএসএইচ এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ মাত্রা দেখানো হলো। ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ মাত্রা যেহেতু প্রথম দিকে কম থাকে, কারণ থিকাল স্তর তৈরি হতে থাকে, ধীরে ধীরে যেহেতু থিকাল স্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেখানে স্টিকা ইন্টারনা যে তৈরি হয়ে যায় সেই সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, যেই এখান থেকে ওভুলেশন ঘটে যায়, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা আস্তে আস্তে কমে যায়, একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়। প্রজেস্টেরন হরমোনের মাত্রা একই রকম হয়, প্রথম দিকে কম থেকে ধীরে ধীরে 14 দিনের পর ওভুলেশন পর যেই কর্পাস লিউটেম গঠিত হয়, সেই সাথে সাথে প্রজেস্টেরন হরমোনের লেভেলের মাত্রা কম থাকে। যদি ফার্টিলাইজেশন ঘটে তাহলে প্রজেস্টেরন লেভেল একই রকম হয়, যদি না ঘটে এটা ফল করে যায়। একই রকমভাবে প্রাইমোডিয়াল যখন জার্ম সেল প্রাইমোডিয়াল ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত হয়, জিএনআরএইচ হরমোনের প্রভাবে এফএসএইচ হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেতে থাকে, ওভুলেশন ঘটে যাওয়ার প্রাককালে এফএসএইচ হরমোন ফল করে এবং এটা কন্টিনিউ নির্দিষ্ট লেভেলে পৌঁছায়। একই রকমভাবে যেই 14 থেকে 17 দিনের মাথায় আসে ওভুলেশন ঘটে, 14 থেকে 17 দিনের মাথায়, তাহলে ওভুলেশন পিরিয়ডে এলএইচ এর মাত্রা সর্বোচ্চ হয় এবং এলএইচ সার্জ ঘটে, যার ফলে কি হয় ওভুলেশন ঘটে, এবং ওভুলেশন ঘটার পর কি হয় এলএইচ মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এবার হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লোর মধ্যে মেনস্ট্রুয়াল ফ্লোয়ের সাহায্যে মাধ্যমে যে ব্লাড বাইরে নির্গত হয় সেই ব্লাড কিন্তু ক্লটিং ব্লাড নয়। কেন না, তার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ফাইব্রিনোলাইটিক কম্পাউন্ড থাকে। অর্থাৎ মেনস্ট্রুয়াল ফ্লোর মাধ্যমে যে ব্লাড নির্গত হয় সেই ব্লাড কিন্তু কখনোই ক্লট আকারে জমাট বেঁধে নির্গত হয় না, সেটা সবসময় কিন্তু লিকুইড আকারে নির্গত হয়। তার কারণ হচ্ছে ফাইব্রিনোলাইটিক উপাদান থাকার জন্য ব্লাড কখনোই কোয়াগুলেশন ঘটে না বা ব্লাড ক্লট করে না। আশা করি মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে প্রত্যেকে ভালোভাবে ব্যাপারগুলোকে বুঝতে পারলে। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।